প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক কিছুক্ষণ পর আইআরআইয়ের সঙ্গে শীর্ষ নেতাদের আলোচনা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনে এআই অপব্যবহার ও অপতথ্য ঠেকাতে হচ্ছে সেন্ট্রাল সেল। নজরদারির আওতায় আসবে দুর্গম এলাকাও। বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সিইসি। বাড়ি ভাড়া 15% পুনর্নির্ধারণে আন্দোলন প্রত্যাহার এমপি ও শিক্ষকদের। ক্লাসে ফেরার ঘোষণা। নভেম্বরে মিলবে 7.5 অর্থ, বাকি অংশ আগামী বছরের জুলাইয়ে। বরগুনার মিন্নির মতো ত্রিভুজ প্রেমের বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ। টিউশনের ছাত্রীর পরিকল্পনায় হত্যা করেন সাবেক প্রেমিক ও তার বন্ধু। 3 জনই গ্রেফতার। এবং চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু এখন হত্যা মামলা। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ আসামি 11। সত্য উদ্ঘাটনের আশা পরিবার ও ভক্তদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার ক্লারিফিকেশন দিল কোনটা ঠিক কোনটা বেঠিক। ভবিষ্যতে এই ধরনের বক্তব্য থেকে বিগত থাকার জন্য দায়িত্বশীল মহলকে আপনার তরফ থেকে কোনো বক্তব্য বা অনুরোধ, আহ্বান? আমি আপনাকে এটা জবাবটা যেটা দিয়েছি ওটাই আবার রিপিট করবো যে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। আপনারা তো কিছু লিখতে চান, এটাই লিখবেন যে উনি বলেছেন যে উনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন। বয়স কম তো পর্যায়ে কোনো বৈঠকের সম্ভাবনা আছে? আপনার ইন্ডিয়ান কাউন্টার পার্টির সঙ্গে আপনার পররাষ্ট্র সচিব, হেড অফ দ্য গভর্নমেন্ট বা কোনো লেভেলের অন্য মন্ত্রণালয়ের কোনো বৈঠকের সম্ভাবনা আছে? কতদিনের মধ্যে? দেখুন, দু দেশের মধ্যে বৈঠকটা তো এটা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটা যেটা, এটা এক ধরনের রেগুলার, যে প্রতি বছর একবার করে হবে। এটা হলো নিয়ম। ধরুন এবছর তো হয়ে গেছে, আগামী বছর আরেকবার হয়তো হবে। বাকিগুলি কিন্তু সময় নির্ধারিত না। কাজেই যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, যখন কোনো ইস্যুস থাকবে যেটা উচ্চতর পর্যায়ে সমাধান সম্ভব মনে করা হবে, তখন সভা হবে। মাননীয় উপদেষ্টা, আমরা যেটা বলছিলাম যে আপনি চুক্তিগুলো নাই বা আছে সেগুলো ক্লারিফিকেশন দিলেন। প্রশ্নটা হচ্ছে যে এই বিষয়গুলো সেই আমরা বলছি যে মে মাসে গণমাধ্যমে এসছে, হঠাৎ করে অক্টোবরে এসে জিনিসগুলোকে আবার ক্লারিফাই করা হচ্ছে, বা এটার কি কারণ বলে আপনার মনে হয়? এটা আসলে আমি বলতে পারবো না, কারণ এই জিনিসটা আমার চোখে পড়েনি আগে। আমি তো ইনকিলাব করি না নর্মালি, তো আমার চোখে এটা পড়েনি না। অনেক সময় হয় যেটা পত্রিকা না পড়লেও সেটা চোখে আসে। আসলে সব পত্রিকা তো পড়া সম্ভব না আমার পক্ষে। আমি তো সারাদিন, তাহলে আমার শুধু পত্রিকা পড়াতেই কেটে যাবে। তো এটা আমার নজরে আসেনি। এখন যেহেতু নজরে আনা হয়েছে, কাজে আমি এই সম্বন্ধে আমার মতামতটা দিলাম। আমি একটু জানতে চাচ্ছিলাম, জাতিসংঘের থেকে আমাদের শান্তিরক্ষী মিশন ব্যাক করানো হচ্ছে এবং পুলিশের একটি কন্টিনজেন্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং অনেকে বলছে যে এই সিদ্ধান্ত জাতিসংঘ আগেই নিচ্ছিল। ওরা যেহেতু বলছিল বাজেট কমে গেছে, কিন্তু বাংলাদেশের থেকে আলোচনা হয়নি বলে এইভাবে পাঠানো হচ্ছে। সেই বিষয়ে না, এটা সঠিক নয়। এটা সঠিক নয়। আমরা বরং উল্লেখ করেছি যে যেহেতু একটি মিশন বন্ধ হয়ে গেছে মালিতে, সেখানে আমাদের একটা মেজর অংশ ছিল। সব ইউএন মিশনে তো সবার প্রতিনিধিত্ব থাকে না, কোনো কোনো দেশের একটু বেশি থাকে, যেমন মালিতে আমাদের বেশি ছিল। আমরা এই পয়েন্টটা বরং পয়েন্ট আউট করেছি তাদেরকে, যে আমাদের ব্যাপারে যেন তারা এই বিষয়টা মনে রাখে যে অ্যাজ অফ টুডে 25% রিডাকশন যদি হয়, সেটা আমাদের ক্ষেত্রে হওয়া উচিত না 25%। এই জন্য যে অল্প দিন আগে একটা মিশন বন্ধ করে দেওয়ার কারণে আমাদের পার্টিসিপেশন কমেছে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ফাইন্যান্স কমিয়ে দিয়েছে, কাজে এটা তাদের উপায় নেই না কমিয়ে। সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ক্ষেত্রে সেই কমাটা যেন লেস দেন প্রপোর্শনেট হয়, আমরা সেই চেষ্টা করছি। আমরা জানি যে কার্গো ভিলেজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 18 টন বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কালকে রাশিয়ার রাষ্ট্রদূত আপনার কাছে এসেছিলেন, এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা? রাশিয়ার রাষ্ট্রদূত আমার কাছে আসেনি তো কালকে। ও আচ্ছা, হ্যাঁ, ওনার প্রশ্ন আগে নিয়ে নিই, ওনারটা নিয়ে তারপর আপনারটা। সরি, সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে ফেসবুকে লাইভ করছে রাশিয়া থেকে বাংলাদেশি নাগরিকরা, এটা মানে লাইভ করছে, তারা বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে। এটা কি মানে লিগালি কারেক্ট আছে কিনা একটা ব্যাপার আপনাদের নজরে আসছে?
বিষয়টি আমার নজর আছে এবং আমার প্রসঙ্গ হচ্ছে সেটা হলো যে আমরা কাউকে ইউক্রেন অথবা রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য অনুমতি দিচ্ছি না। আপনারা জানেন যে আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে যায়, যেটা নিয়ে আমাদেরও সমস্যা আছে এবং অন্যান্য দেশের সাথেও আমাদের সমস্যা আছে। সেটা হলো যে রেগুলার মাইগ্রেন্ট না যারা, অথবা কেউ যদি পড়াশোনা করতে যায় আর তারপরে সে যদি যুদ্ধক্ষেত্রে হাজির হয়, আমি তো তাকে ঠেকানো তো আমার পক্ষে কঠিন, যদি সে লোভে পড়ে বা অন্য কোনো কারণে গিয়ে হাজির হয়। আমরা শুধু দেখবো যে আমাদের কাউকে জোর করে পাঠানো হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা সেটা অবশ্যই অপোজ করবো, কিন্তু আমরা সেরকম কিছু পাইনি এখন পর্যন্ত জোর করে কাউকে পাঠানো হয়েছে। যদি কেউ নিয়ম ভঙ্গ করে চলে যায় যুদ্ধে তার লাভের কারণে মনে করে, সেক্ষেত্রে সেটা ঠেকানো আমার জন্য খুব কঠিন। আমরা ডিসকারেজ করবো অবশ্যই যে এই ধরনের কাজ যেন কেউ না করে। স্যার, আপনি চুক্তি পর্যালোচনার কথা বলছেন এগেইন ভারতের কাছে, এর ভিতরে একটা প্রত্যয় খুবই সবসময় আমাদের পলিটিশিয়ানরা বলে দেশ বিরোধী চুক্তি। এই পর্যালোচনা করতে গিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তির হার কেমন, এটা ফাইন্ড আউট করা গেছে? এটা খুব কঠিন বিষয় আমার মনে হয়। এটা তো প্রথম কথা হলো যে এক একটা চুক্তির বিষয় এক এক মন্ত্রণালয়ের অধীন, সেটার কতটুকু কোনটার ওয়েটেজ সেটা হলো এক প্রশ্ন, কতটুকু সেটা ক্ষতিকর হচ্ছে সেটা তারা বের করতে পারবে। তবে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে কোনো চুক্তি কিন্তু সবসময়ই এক ধরনের পর্যালোচনার অধীনে থাকে এবং সেখানে যে সুযোগ থাকে সেটাকে চেঞ্জ করার বা বাতিল করা, সেগুলি আপগ্রেড করা, সেগুলি সবসময় করা হয়। এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আপনার প্রশ্ন, কাতারের মহামান্য আমির বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে একটি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই সফরটা মনে হয় হচ্ছে না। এর পরিবর্তে অন্য কোনো লেভেলে কাতারে সফর হবে কিনা, কোনো ভিভিআইপি সফর? কাতারে কিন্তু আমাদের সফর হয়েছে এর মধ্যে এবং হয়তো সামনেও হবে। কোন লেভেলে হবে এটা বলা কঠিন, কারণ আমাদের মানে প্রয়োজন এবং সেখানে অ্যাপ্রোপ্রিয়েটনেস দেখে করতে হবে। রাষ্ট্রপতি কি যাচ্ছেন সেই সফর? না, রাষ্ট্রপতি যাচ্ছেন না। রাষ্ট্রপতি যাবেনি এমন কথা নয়। রাষ্ট্রপতিকে যে নিমন্ত্রণ দেওয়া হয় এগুলি অনেকটাই কিন্তু আলাম করি। এটা সরকারের সিদ্ধান্তের প্রশ্ন যে কোন লেভেলে কোন মিটিংয়ে পার্টিসিপেট করা। আমি একটা সমসাময়িক বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুক্ষণ পর বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, আমির খুসরো মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বৈঠকে থাকতে পারেন। সূত্র জানায়, জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান, গণভোটের সময় দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার কথা রয়েছে বিএনপির। এ ব্যাপারে আরও জানাতে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সন্ধ্যা ৬টায় আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করার কথা রয়েছে এবং সেই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দিবেন বিএনপির প্রতিনিধি দলের। যেখানে আমরা মাত্র জানতে পেরেছি সেটি হচ্ছে যে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আমাদেরকে জানিয়েছেন আজকের এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, এই মোট ৩ জন এই বৈঠকে অংশ নেবেন, এটা আমরা জানতে পেরেছি এবং নিশ্চিত হয়েছে। তবে কী বিষয়ে আলোচনা হবে সেই বিষয় কিন্তু সুনির্দিষ্টভাবে তারা আমাদেরকে জানাননি। তবে আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত 17 তারিখে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, যেখানে বিএনপি সহ 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এবং সেই সনদটি আসলে বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে এবং তার আইনি ভিত্তি কী হবে। একই সঙ্গে প্রসঙ্গে এসছে যে গণভোটটি কীভাবে হবে, কোন তারিখে আসলে গণভোট হলে ভালো হয়, নির্বাচনের দিনে না নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের দিনে হবে না তার আগে গণভোট হবে, সে বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ বলছে যে এটি নভেম্বরের মধ্যেই গণভোটটি অনুষ্ঠিত হতে হবে, আর বিএনপির দাবি ছিল যে নির্বাচনের দিন অর্থাৎ একই দিনে
নির্বাচন, জাতীয় নির্বাচন এবং গণভোট যদি আয়োজন করা যায় তাহলে ব্যয় কমবে, সরকার রাষ্ট্রের ব্যয় কমবে এবং একসঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। সেই বিষয়গুলি কিন্তু বিএনপির তরফ থেকে জানানো হয়েছিল এবং এছাড়া জামাত সহ অন্যান্য দল বলছিল যে যেটি নির্বাচনের আগে যদি গণভোট আয়োজন করা যায় তবে আসলে আইনি ভিত্তি দেওয়া সম্ভব হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও সহজতর হবে এবং যারা ক্ষমতা যাবে এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটি সেটি তারা সহজভাবে করতে পারবেন, সেই বিষয়গুলি তারা দাবি তুলেছিলেন। এছাড়া আগামী নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের প্রস্তুতি কেমন হবে, কবে নাগাদ তফসিল হতে পারে, সেসব বিষয় নিয়ে আসলে আলোচনা হতে পারে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। তবে সুনির্দিষ্টভাবে আসলে বলা যাচ্ছে না যে কী বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। যদিও আপনারা জানেন যে বিএনপির নানা ধরনের বক্তব্য রয়েছে, বিএনপি বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবারই তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছিল এবং তারা তাদেরকে নানা রকমের সরকারকে জানানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু হয়তো আবারও তাদের সাথে কথা হবে। তবে আজকে দুপুর নাগাদ ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি কথা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেখানে আজকে এই বৈঠকটি বিষয়ে তার কাছে অনুমতি চাওয়া হয় এবং ডক্টর ইউনূস সাহেব আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বিএনপির প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানান আজকের এই সন্ধ্যা 6টায় এই বৈঠকের জন্য। এই বৈঠকে অনেক বিষয় আসলে আলোচনা হবে বলে আমরা জানছি এবং সেই বিষয়গুলো আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনে অনেকটা প্রভাব ফেলবে এবং সেগুলির অপেক্ষায় থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই আসলে বিএনপির যে 3জন প্রতিনিধি দল তারা এই যমুনায় অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে সব শেষ খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। নভেম্বরে গণভোটের দাবি ও পিআরের নামে নির্বাচন বানচাল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। ভারতে বসে ফ্যাসিস্ট আমলাদের দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও দেখছেন তারা। এদিকে গুলশানে IRI প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ স্বাক্ষরের আগে শুরু হওয়া পিআর এবং গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনও থামেনি আলোচনা। সনদ স্বাক্ষরের পরও নিজ নিজ অবস্থান তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণভোটের বিষয়টি আরও সুনির্দিষ্ট করা প্রয়োজন। তবে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের পক্ষে মত জানান তিনি। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি। গণভোটও তো একটা বড় নির্বাচন, সারা দেশ মিলেই নির্বাচনটা হবে, গণভোটটি হবে। তাহলে এইটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে, এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাশ লেগে যাবে এই জায়গায়। তো এই ধরনের জেদাজেদির তো কোনো কারণ নেই। যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের মতো একটা বিষয়। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, নির্বাচনের আগে অনৈক্য দেখা দিলে ফ্যাসিবাদীরা পুনর্বাসিত হবে। কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। প্রতিবেশী দেশে বসবাস করে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে শেখ হাসিনা। নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে যাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামীতে দেশ চালাবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদে শুধু একমত হওয়া প্রস্তাবের উপর গণভোট দেওয়ার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এখন দুর্বল এবং অকার্যকর, তাই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এর সুযোগ নিচ্ছে অনেকে। সরকারের উচিত বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দেওয়া এবং নির্বাচন সামনে রেখে যোগ্য লোক নিয়ে আসা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সহ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের দাবিতে 24 অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা সমাবেশ ও গণমিছিল কর্মসূচির ঘোষণা দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা। আমরা আশা করি আগামী খুব অল্প দিনের মধ্যেই সরকার থেকে একটা আদেশ অথবা প্রজ্ঞাপন আকারে তারা জারি করবেন, যাতে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একই সাথে যাতে গণভোট অনুষ্ঠিত হতে পারে এবং একই সাথে এটাও থাকতে পারে যে আগামী পার্লামেন্ট প্রথম অধিবেশনে
সনদে যে সমস্ত বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ জাতীয় সংসদ তার প্রথম অধিবেশন একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে তারা কাজ করবেন। নির্বাচনে এআই অপব্যবহার ও অপতথ্য ঠেকাতে সেন্ট্রাল সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে এক সেমিনারে একথা জানান সিইসি AMM নাসির উদ্দিন। বলেন, নজরদারির আওতায় আসবে দুর্গম এলাকাও। ভোটের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ে দুশ্চিন্তায় ইসি। মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এআই এর অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অত্যন্ত রিসোর্সফুল হবে আমি বিশ্বাস করি। কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটে এআই অপব্যবহার রোধে কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল গঠন করা হবে। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব, কিন্তু আজকে আপনাদের ইনপুটস নিয়ে আমরা আগাতে চাই। সিইসি বলেন, এআই এর অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা, কারিগরি বিশেষজ্ঞদের কার্যকর সুপারিশ জানাতে বলেন তিনি। I want specific suggestions from this workshop. How to address the misinformation that will come up at dead of night. So it should be a 24-hour job. So how to make sure what kind of people we have to really engage in this job. Then the kind of fact-checking mechanism, how fast we can check the facts. নির্বাচন কমিশন মিথ্যা তথ্য ও অপতথ্য রোধে 24 ঘন্টা সচল ও কার্যকর কর্মপন্থা তৈরি করতে চায় বলেও জানান সিইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন দেশের সর্বোচ্চ আদালত। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে এ শুনানি হয়। এদিন শুনানি করেন সুজন সম্পাদক বদুল আলম মজুমদারের আইনজীবী। পরে শুনানি করবেন বিএনপি জামায়াতের আইনজীবী ও রাষ্ট্রপক্ষ। এর আগে 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেওয়া হয় আপিলের অনুমতি। এরপর বদুল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যাপারে একটা প্রধান ওনাদের অবজেকশন ছিল যে এখানে অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকে। মাননীয় প্রধান বিচারপতি খুবই উল্লেখযোগ্য উদাহরণ দিয়েছেন। সেটা হলো, আমরা গত 10 বছরে দেখেছি যে অনেক অনির্বাচিত ব্যক্তি মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে ছিলেন। জনগণ যদি নির্বাচনের 90 দিনের জন্য মেনে নিতে চায়, তাহলে তো এটা আদালতের বলা উচিত না যে এটা জনগণ করতে পারে না। 15% বাড়ি ভাড়া পাবেন এমপিও শিক্ষক কর্মচারীরা। 1 নভেম্বর থেকে পাবেন 7.5%, বাকি 7.5% মিলবে আগামী জুলাই থেকে। আন্দোলনের 10ম দিনে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। এরপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা। 20% বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ানোর দাবিতে টানা 10 দিন ধরে আন্দোলন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। শিক্ষা উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক করেন শিক্ষক প্রতিনিধিরা। সরকার প্রথমে 5% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানালে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান তারা। মঙ্গলবার আন্দোলনের 10ম দিনে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফের বৈঠকে বসেন শিক্ষক কর্মচারীরা। আলোচনার পর 2 দফায় মূল বেতনের 15% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব, সেটাই আমরা বলেছিলাম। এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7.5% এই 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। এই সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিয়ে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষকদের প্রতিনিধি। বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে, আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে কন্টিনিউ করে। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। নির্বাচিত সরকার আসলে শিক্ষা ও শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা ও আন্দোলনকারী শিক্ষকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
এদিকে টানা 10 দিন আন্দোলনের পর 15% বাড়ি ভাড়ার সিদ্ধান্তে উচ্ছ্বসিত এমপি ও শিক্ষক কর্মচারীরা। আন্দোলন প্রত্যাহার করে ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বাকি দাবি আদায়ে সরকারের সঙ্গে আলোচনা চলবে জানান শিক্ষক নেতারা। আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। 10 দিন অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও অনশনের পর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মুখে হাসি। সরকার দাবি মেনে নেয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার ঘোষণা। আমরা এখন থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। মঙ্গলবার বাড়ি ভাড়া 15% বৃদ্ধির বিষয়ে অর্থ বিভাগের সম্মতিপত্রের পর কেন্দ্রীয় শহীদ মিনারে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষকরা। প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়নের আহ্বান জানান তারা। 6 লক্ষ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের যে প্রাণের দাবি তা কিছুটা হলেও প্রত্যাশা পূর্ণ করতে পেরেছে। আন্দোলনের ফলে যে যৎসামান্য পেয়েছি তাতেই আমরা মোটামুটি একটু খুশি। মূলত এই বিজয়টা আমাদের সকলের বিজয়, প্রাথমিক বিজয়, আমরা খুশি। 15% আমাদেরকে যে উৎসব ভাতা দিয়েছে, আমরা সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, শিক্ষার্থীদের ক্ষতিপূরণে শনিবারও শ্রেণী পাঠদান চালিয়ে যাবেন তারা। কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলবে বলেও জানান। আমরা সিদ্ধান্ত নিয়েছি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমাদের কষ্ট হইলেও আমরা শনিবারগুলো খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাআল্লাহ পুষাই দিব। 3 দফা দাবিতে 10 দিনের আন্দোলনে সংহতি প্রকাশ করা দল ও সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষক নেতারা। আমরা এগুলো দেখব। টানা 10 দিনের অবস্থান কর্মসূচি, আমরণ অনশন ও বিক্ষোভের পর অবশেষে বিজয়ের হাসি হেসে ঘরে ফিরে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের প্রত্যাশা, এভাবেই সব ন্যায্য দাবির পক্ষে থাকবেন সংশ্লিষ্ট সকল পক্ষ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। অতীতে বাংলাদেশ ব্যাংকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ, স্বাধীন করার তাগিদ সিপিডির, ক্ষমতায় গেলে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি বিএনপির। আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। লেথাল উইপন ব্যবহার সংক্রান্ত কল রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনে টেস্ট ডিফেন্স বলেন, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল জনগণের জনমাল রক্ষায়। এরকম কোনো বক্তব্য কোনো সাক্ষীদের দ্বারা আসে নাই। একটা ঢালাও কথা সব সাক্ষীরা বলে গেছে। যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তাদের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এই রকমের কোনো পরিকল্পনা হয় নাই। তার দাবি, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশই দেননি শেখ হাসিনা। এ সংক্রান্ত তার অডিও রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লেথাল ওয়েপন ইউজ করার জন্য প্রাইম মিনিস্টার বলেছিলেন, whether you admit this? না, আমি অ্যাডমিট করি না। যে অডিও কলটাকে বিজ্ঞ আদালতে বাজানো হয়েছে বা দেখানো হয়েছে সেইটাকে আমি সন্দেহের ঊর্ধ্বে মনে করছি না। তিনি আরো বলেন, আন্দোলন চলাকালে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয় রাষ্ট্রের সম্পত্তি ও জনগণের জানমাল রক্ষার্থে। এ সময় ট্রাইব্যুনালের নানা প্রশ্নের জবাব দেন স্টেট ডিফেন্স। ড্রোন ব্যবহার করে, লোকেট করে, হেলিকপ্টার দিয়ে যদি গুলি করে হত্যা করতে হয় তাহলে তো একসঙ্গে হাজার হাজার মানুষ মারা যাবে, কিন্তু কই সেরকম হাজার হাজার মানুষ তো কোথাও মারা যায় না। সারা দেশে 3,05,000 রাউন্ড গুলি ছড়া হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। 1500 লোক মারা গেছে, 25 to 30,000 people have been injured seriously. এটাকে ছোট মনে করি না, এটা অনেক। কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা। তো কথাটা হইলো এখানে যে আমি এই 1500 লোক মেরেছে কিনা। আমার কথা হলো এতগুলি যদি পুলিশ আর শেখ হাসিনা মারে তাহলে এক গুলিতে তো এই গুলির অর্ধেক দিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে আর অর্ধেক তো মারা যাবে। এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলা ও জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। পুলিশ জানিয়েছে, জোবায়েদের সঙ্গে প্রেমে জড়ালেও পুরনো প্রেমিক মাহিরকে ভুলতে না পেরে 23 দিন আগে খুনের পরিকল্পনা করেন বর্ষা। বাস্তবায়ন করেন মাহির ও তার বন্ধু আইলান। হত্যার সময় বর্ষার কাছে প্রাণ ভিক্ষা চেয়েও পাননি জোবায়েদ।
মাহির ও বর্ষাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এসব তথ্য। পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের বাড়ির সিঁড়িতে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাহির রহমান ও ফারদিন আহমেদ আইলান। হত্যায় প্রাথমিক সম্পৃক্ততা পাওয়ায় সে রাতেই জোবায়েদের টিউশন ছাত্রী বারজিস সাবনাম বর্ষাকে আটক করে পুলিশ। পরে ধরা পড়েন বর্ষার সাবেক প্রেমিক মাহির ও তার বন্ধু আইলান। বর্ষা ও মাহিরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে খোলে হত্যাকাণ্ডের জট, সামনে আসে ত্রিভুজ প্রেমের সম্পর্ক। পুলিশ জানায় মাহিরের সঙ্গে সম্পর্ক থাকাকালে গৃহশিক্ষক জোবায়েদের সঙ্গেও প্রেমে জড়ান বর্ষা। পরে সম্পর্ক ভেঙে দিলেও মাহিরকে ভুলতে পারছিলেন না তিনি। 23 দিন আগে সাবেক প্রেমিককে ফিরে পেতে জোবায়েদকে খুনের পরিকল্পনা করেন বর্ষা ও মাহির। মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় হত্যাকাণ্ডের দিন জোবায়েদকে ফোন করে ডেকে আনেন বর্ষা। সেই তথ্য জানান মাহিরকে। পরে জোবায়েদের গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন মাহির ও আইলান। জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। বর্ষার সঙ্গে জোবায়েদের সম্পর্ক বিশ্বাস করতে পারছেন না তার বড় ভাই। ঘটনার আরও তদন্ত চান তিনি। আমার কাছে এরকম কিছু বলেনি। আমি মনে করতেছি আরও ইনভেস্টিগেশন করে আরও একটু গল্পটা আরও খোলাসা হওয়ার দরকার আছে। দোষী তারা সর্বোচ্চ যাতে শাস্তি পায়। দোষীরা শাস্তি না পেলে এখানে অনেক ধরনের সমস্যা, কারণ এ ধরনের কেস আরও মায়ের বুক খালি হবে। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার নেতা ছিলেন। এছাড়াও জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নতুন মোড়। 29 বছর পর অপমৃত্যুর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনকে আসামি করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। তদন্তে সত্য উদ্ঘাটনের আশা পরিবার ও ভক্তদের। ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর 29 বছর পর তার মৃত্যু রহস্য উন্মোচনে নতুন মোড় নিয়েছে। নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। সাবেক স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে 11 জনের নামে মামলা করা হয়। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডন ও সালমান হত্যা মামলার আসামি। আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। আদালতের শুনানিতে সাবেক স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয়, ঘরে সিরিঞ্জ এবং ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, সালমান শাহর স্বজনদের অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও সিবিআইয়ের তদন্তে পাওয়া তথ্যে আছে গড়মিল। এই মামলায় অজ্ঞাতনামা সহ 11 জনের নামে মামলা করা হয়েছে। সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, ডন ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলেন লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু ও রেজভি। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা। এবার শুরু হলো নতুন তদন্তের অধ্যায়। প্রায় 29 বছর পর আবারও সত্য উন্মোচনে মুখিয়ে সালমানের পরিবার ও তার কোটি ভক্ত। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা। টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতিসহ একাধিক অনিয়মের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। অভিযানকালে কর্মকর্তারা টেন্ডারের গোপন দর আগেই ঠিকাদারকে ফাঁস করার প্রাথমিক সত্যতা পেয়েছে। দুদক জানিয়েছে, কমিশনের সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গণপূর্ত অধিদপ্তরের 2 ডজনের বেশি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অনুসন্ধান তদন্ত চলমান রয়েছে দুদকে। এর মাঝেই অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতির অভিযোগে মঙ্গলবার গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় সংস্থাটি।
অভিযানে 3টি প্রকল্পের অনিয়ম সংক্রান্ত নথি জব্দ করে। তাৎক্ষণিক যাচাইয়ে দেখা যায় দরপত্র আহ্বানের আগেই গণপূর্তের কর্মকর্তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দর সংক্রান্ত তথ্য পৌঁছে দিয়েছেন। এমন অভিযোগের চুলচেরা বিশ্লেষণ করেন দুদক কর্মকর্তারা। আমাদের কাছে মনে হয়েছে যে এইখানে প্রাক্কলনের তথ্য ফাঁস হয়েছে। 3টা প্রকল্পের ক্ষেত্রে একই প্রতিষ্ঠানকে পেয়েছি যাদের প্রাক্কলন অলমোস্ট কাছাকাছি। টেন্ডার সংক্রান্ত নথিপত্র দুদককে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাইখ। টেন্ডার ওপেনিং রিপোর্ট, টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্ট এবং আরও কিছু তথ্য আমাদের কাছে চেয়েছেন। তার মধ্যে যেগুলো এই দপ্তর অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা ওনাদেরকে দিয়েছি। দুদক বলছে সামগ্রিক নথিপত্র যাচাই বাছাই শেষে কমিশনের রিপোর্ট দাখিল করা হবে, যার ভিত্তিতে কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ক্ষমতায় গেলে বাংলাদেশ ব্যাংকে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খেলাপি ঋণের চাপে ধুঁকছে দেশের ব্যাংক খাত, যার পেছনে প্রধান কারণ হিসেবে বারবার সামনে এসেছে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতার চিত্র। রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে সামনে এসেছে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন করার আলোচনাও। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান PRI, যেখানে বক্তারা তুলে ধরেন কিভাবে বিগত বছরগুলোতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে বাংলাদেশ ব্যাংক। দেন রাজনৈতিক প্রভাব মুক্ত করতে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন করার তাগিদ। ব্যাংকিং খাতের রিফর্ম যেটা নেওয়া হচ্ছে সেটার ফলে আসল চেহারা বের হয়ে আসছে। সেই বের হওয়াটাই দেখাচ্ছে যে আসলে কতখানি ক্ষত সৃষ্টি হয়েছে। রাজনৈতিক একটা হস্তক্ষেপ ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই কেন্দ্রীয় ব্যাংকটাকে ব্যবহার করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংক হ্যাজ আ রেসপন্সিবিলিটি টু এনহান্স অর এনশিওর ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটি এন্ড প্রমোট গ্রোথ ফ্রেন্ডলি policies. এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকে কোনোদিন রাজনৈতিক হস্তক্ষেপ করেনি বিএনপি, করবেও না। আমরা কিন্তু কোনো সময় বাংলাদেশ ব্যাংকে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করিনি, বাট আই থিঙ্ক বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের মেজর রিফর্মস সবগুলো কিন্তু বিএনপি গভর্নমেন্ট করেছে। উই আর কমিটেড টু সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স। নির্বাচিত সরকারই কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। আমরা যারা ট্যাক্স দিই অথবা ব্যাংকের ঋণ পরিশোধ করি, যারা দেয় না তাদেরটাও দেয়, কারণ তাদেরকে অ্যালাউ করা হয়েছে এত বছর ধরে তারা ব্যাংক ঋণ আশোধ করে পালিয়ে যেতে পারেন। তখন আমরা এইসব পলিসি, গ্রেট পলিসি অ্যাডাপ্ট করি, আমাদের ওখানে রেগুলেটরিও থাকতে হবে। ওখানে কারা থাকবে, এটা কিভাবে কন্ট্রোল হবে, নাকি ওটা ছেড়ে দেওয়া হবে, দ্যাট ইজ a concern that I can raise today. শুধু কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাই নয়, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেরও তাগিদ দেন বক্তারা। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের রামুতে মুক্তিপণের দাবিতে সহোদর 2 শিশুকে অপহরণের পর হত্যার দায়ে 5 আসামির মৃত্যুদণ্ড ও 3 নারীসহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ 8 বছরের বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 2016 সালের 17 জানুয়ারি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় দোকান কর্মচারী মোহাম্মদ ফুরকানের 11 ও 8 বছরের 2 ছেলে শাকিল ও কাজলকে পাখির ছানা দেয়ার লোভ দেখিয়ে অপহরণ করে একটি চক্র। অপহরণের কয়েক ঘন্টা পরই মোবাইলে পরিবারের কাছে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। 2 দিন পর 19 জানুয়ারি গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশু দুটির বাবা ফুরকান। পরে অভিযান চালিয়ে একই এলাকার জাহাঙ্গীর আলম সহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় এক পাহাড়ি জঙ্গল থেকে শিশুদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় 2016 সালের 7 এপ্রিল 15 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 5 আসামির মৃত্যুদণ্ড এবং 3 নারীসহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। মারা যাওয়া এক আসামিকে মামলা থেকে অব্যাহতি ও 5 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। 5 জনকে আমৃত্যু
ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের আদেশ দিয়েছেন এবং 60 জনকে যাবজ্জীবন দিয়েছেন। আমরা চাই দ্রুত এই মামলার এই আসামিদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হোক। রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদীপক্ষের আইনজীবী। আজকের রায়টা যেমন যুগান্তকারী, তেমনি এই ঘটনা তো অত্যন্ত রোমহর্ষক। আমরা একটা যথাযথ রায় পেয়েছি, এই রায়ে আমরা বাদীপক্ষ সন্তুষ্ট। রায়ের সময় প্রধান আসামি জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত বাকি 8 জন আসামি পলাতক রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভয়াবহ আগুনে কার্গো ভিলেজ ক্ষতিগ্রস্ত হলেও এখন শাহজালাল বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। C&F এজেন্ট ও আমদানিকারকরা বলছেন, শুধু একটি গেট দিয়ে খালাসে সময়মতো পণ্য পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে পুড়েছে কাঁচামাল, নথিসহ বিভিন্ন পণ্যের নমুনা। ব্যবসায়ীদের হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। আগুনের 3 দিন পর পণ্য খালাসের খবরে বিমানবন্দরের 9 নম্বর গেটে ভিড় জমান আমদানিকারক ও C&F এজেন্টরা। আশা আগুন থেকে বেঁচে যাওয়া পণ্য কিংবা ক্রয়াদেশের মালামাল পাবেন। অগ্নিকাণ্ডের পরে আমরা আজকে প্রথম আসছি, এসে এখন আমরা শুরু করব ডেলিভারি নেওয়ার জন্য, কিন্তু আমাদেরকে কাস্টমস এবং বিমান উভয়ই আমাদের সুন্দরভাবে হেল্প করতেছে। ইকুইপমেন্ট একটু দূরে থাকায় দেখা যাচ্ছে, ভিতরে তো এখনো সেরকম ক্লিয়ার হয় নাই, এই জন্য একটু লেট হচ্ছে। বিমানের লোকে ওই যে আপনার যে মালগুলা রয়েছে এগুলা দেখে আপডেট মনে করেন যে কাগজে লিখে ওইখানে হ্যাঙ্গিং করে দিয়েছে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান বলেন, 21 তারিখ রাত 12টা পর্যন্ত 3 দিনের অতিরিক্ত ফ্লাইটগুলোর ট্যাক্স মওকুফ করা হয়েছে। পরদিন বিকাল 4টার মধ্যে যত রকম ব্যাকলগ আছে, যারা যা আটকে সমস্ত যাত্রী ব্যাকলগগুলো আমরা ক্লিয়ার করতে সক্ষম হই। 21 তারিখ রাত 12টা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মওকুফ করা হবে। এটা মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে এটা ডিক্লেয়ার করে দিয়েছেন। নতুন টার্মিনাল ব্যবহার করতে না পারায় অ্যাডহক ভিত্তিতে অপারেশন কাজ চলছে বলেও জানান তিনি। আমি একটা দাবি করছি, উনি একটা দাবি করছেন, সেই দাবির ভিতরে 1,000 কোটি টাকার গ্যাপ আছে। সেই গ্যাপটা পূরণ হয়ে গেলে যে আপনার বিচারাধীন বিষয়টা আছে সেটা ক্লিয়ার হয়ে গেলে তার ভিতরে টেক ওভার করতে পারবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি বিমানবন্দরে ঢুকতে দেয়ায় দেরির অভিযোগ সত্য নয়, তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে সবকিছু স্পেসিফিক বলে কাউকে দোষ দেওয়াটা সে ঠিক হবে না। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে 45টি ওষুধ কোম্পানির প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। সকালে তেজগাঁও সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। এতে 3 থেকে 5,000 কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে বলেও শঙ্কার কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে আগুনে পুড়ে যাওয়া পণ্যের যে ভ্যাট শুল্ক দেওয়া হয়েছে তা আমদানিকারকদের ফেরত দেওয়া এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ, সুদ মওকুফ ও সাপ্লাই চেইন দ্রুত সচল করা সহ সরকারের কাছে 14টি দাবি জানানো হয়। শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে, এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা 250 থেকে 300 কোটি টাকার পর্যায়ে চলে যাবে। এই পুড়ে যাওয়া পণ্যের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক, ক্যান্সার জাতীয় ঔষধ সহ ঔষধের কাঁচামাল সহ অন্যান্য ঔষধের কাঁচামাল। যে সকল ম্যাটেরিয়ালের কোল্ড চেইন মেনটেন করতে হয় সেগুলো যেন দ্রুততম সময়ের মধ্যে রিলিজ করা যায় তার ব্যবস্থা করা। প্রজনন মৌসুমে সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ নদীতে মা ইলিশ রক্ষায় বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। এই সময় ফিশিং বোট, বেশ কিছু জালসহ 6 জেলেকে আটক করা হয়। প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে মাছ ধরতে এসে আটক হচ্ছেন অনেকেই। মৎস্য বিভাগ বলছে, আহরণজনিত ত্রুটির কারণে উৎপাদন কমেছে ইলিশের। মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে শুরু হয়েছে সাগর নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এজন্য চালানো হচ্ছে নজরদারিও। এরপরও কোথাও কোথাও মাছ ধরার খবর আসছে। মা ইলিশ সংরক্ষণে বঙ্গোপসাগরে বিশেষ অভিযান শুরু করেছে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গার 15 নম্বর ঘাট থেকে 40 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। এতে অংশ নেয় বানৌজা, শৈবাল ও শাপলা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় জব্দ করা হয় নৌকাসহ বেশ কিছু জাল। আটক করা হয় 6 জেলেকে।
মৎস্য বিভাগ বলছে নদীতে ডুবোচর, সাগরের তাপমাত্রার তারতম্য, চলাচলের পথ পরিবর্তন সহ প্রাকৃতিক নানা কারণে কমছে ইলিশ উৎপাদন। গত 3 বছরে ইলিশের উৎপাদন আহরণ অনেক হ্রাস পেয়েছে নানা কারণে। তো এটা সরকারের একটা উদ্যোগ এবং আমরা মনে করি যে সবাই এটার সাথে যুক্ত আছে। এদিকে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে কেউ মাছ ধরতে এলে তাদের আটক করা হচ্ছে বলে জানানো হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে আসে তাদেরকে অনেকে কিন্তু আটক করা হচ্ছে, আটক করে তাদেরকে আমাদের আইনের আওতায় আনা হচ্ছে। চলতি নিষেধাজ্ঞা মৌসুমে এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুর এলাকায় প্রায় 9.5 কোটি টাকা মূল্যের 23 লাখ মিটার অবৈধ জাল ও প্রায় 1500 মণ ইলিশ সহ অন্যান্য মাছ এবং 26টি নৌকা জব্দ করেছে নৌবাহিনী। আটক করা হয় 405 জন জেলেকে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার রংপুর বিভাগের খবর। দেশজ পণ্যে বিশ্বমুখী উদ্যোক্তা। রংপুরের হস্তশিল্প, নকশি কাঁথা, কাঠের কাজ বা ক্ষুদ্র শিল্প নিয়ে যারা ব্যবসা গড়ে তুলেছেন তাদের তৈরি পণ্য রফতানি হচ্ছে বিশ্ববাজারে। তবে রয়েছে নানা চ্যালেঞ্জ। এ নিয়ে আলোচনায় রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। আমরা রংপুর অঞ্চলে কাজ করতে গিয়ে দেখেছি যে অসংখ্য উদ্যোক্তা রয়েছেন যাদের তৈরি পণ্য শুধু স্থানীয় বাজার নয়, বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে উদ্যোক্তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তাদের, বিশেষ করে তাদের মূলধনের যোগান, বহির্বিশ্বে রপ্তানির ক্ষেত্রে তাদের নানা ধরনের বাধা এবং বাজার তৈরির যে চ্যালেঞ্জ সেটি কিন্তু তাদের মোকাবিলা করতে হচ্ছে। আমরা আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক খালেদ। আমরা একটু আলোচনায় যেতে চাই। আমরা দেখছি যে উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমরা কিন্তু দেখছি। তারা আমাদের ডলার, বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে, কিন্তু এই চ্যালেঞ্জগুলো আসলে দূর করা যায় কিভাবে? সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? প্রথমত আমাদের দেশে যে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের যে অবদান, এটা জাতীয় প্রায় 38%, কিন্তু তার অর্ধেক অবদান রাখছে বৃহৎ শিল্প। কিন্তু আমাদের সবটুকু মনোযোগ যেন বৃহৎ শিল্পের দিকে। সরকারিভাবে ক্ষুদ্র শিল্প এবং ক্ষুদ্র কুটির শিল্পের সাথে যে উদ্যোক্তারা জড়িত তাদেরকে ঋণ প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়, যেমন তারা জামানত ছাড়া ঋণ পায় না। কিন্তু সেক্ষেত্রে সরকারি তেমন খুব একটা উদ্যোগ লক্ষ্য করি না। পাশাপাশি যে ঋণ বিতরণের প্রায় 20% কাছাকাছি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ তারা পায়, তার দ্বিগুণ প্রায় 41% পেয়ে থাকে বৃহৎ শিল্প। কিন্তু আমাদের প্রায় 78 লক্ষ উদ্যোক্তা এই ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে জড়িত, প্রায় 100 কোটি লোক এই শিল্পগুলোতে কাজ করে। কিন্তু তাদের যে ঋণের যে প্রবাহ, তাদের জন্য তাদেরকে বিনা শর্তে এবং জামানতবিহীন এবং কম হারে ঋণ দেওয়ার ক্ষেত্রে আমরা তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করি না। আমরা সরকারিভাবে যদি এমন কোনো নীতিমালা হয় যে ধরেন মোট বিতরণকৃত ঋণের অর্ধেক এই ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্পগুলোকে প্রদান করতে হবে, তাহলে তারা জামানতহীন এবং সহজ শর্তে ঋণ যদি পায়, তাহলে তাদের এই উদ্যোগগুলো তারা আরো বেশি প্রসারিত করতে এই জায়গাটাতে কাজ করতে হবে, আমাদের উদ্যোগ নিতে হবে। আরেকটি বিষয় আমরা দেখছি যে পণ্যগুলো বিদেশে রপ্তানি হচ্ছে, কোন উদ্যোক্তা কিন্তু সরাসরি রপ্তানি করতে পারছে না, মাঝখান থেকে হলো একজন মিডলম্যান থাকছে। তারা যেটা বলছেন, এই জায়গাটা আসলে কিভাবে দূর করা যেতে পারে? দেখুন, এখানে বিদেশে সরাসরি পণ্য রপ্তানির ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের সরাসরি বায়ারদের সাথে তারা সরাসরি যোগাযোগ করতে পারে না। তাদের ওই প্রশিক্ষণ অথবা তাদের যে এই যে যোগাযোগের যে চ্যানেল, তারা এটা সরাসরি তারা রিস্ক করতে পারে না এবং বিভিন্ন শর্ত এখানে জুড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে তারা বিভিন্ন মধ্যস্বত্বভোগীদের শিকার হচ্ছে। পাশাপাশি তারা সরাসরি কন্ট্রাক্ট করতে না পারাতে তারা সাব কন্ট্রাক্টে কাজ করে। সেক্ষেত্রে তারা পর্যাপ্ত তাদের যেই তারা দামটা পাওয়ার কথা সেটা তারা পায় না। সেক্ষেত্রে তারা অনেকটা মজুরি দিয়ে কাজ করে, যেমন তারা বিদেশে বায়াররা যে দামে কিনতেছে সেই দামে তারা কিনতে পারতেছে না। এক্ষেত্রে সরকার বিভিন্ন আন্তর্জাতিক বাজার সৃষ্টির মাধ্যমে এবং ক্ষুদ্র কুটির শিল্পের যারা উদ্যোক্তা তাদেরকে সরাসরি ওখানে রপ্তানি ওইসব দেশে এবং বায়ারদের সাথে সরাসরি যোগাযোগ করে রপ্তানির ব্যবস্থা করলে তাহলে তাদের যে পর্যাপ্ত দাম, এই দামটা তারা পেলে তারা আরো বেশি আগ্রহী হবে এবং আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে এই খাতে। একটু ছোট করে জানতে চাই, সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে সব উদ্যোক্তাদের আসলে পৃষ্ঠপোষকতার জায়গাটা কেমন হওয়া উচিত? প্রথমত এইসব ক্ষুদ্র এবং কুটির শিল্পের যারা উদ্যোক্তা তাদের পর্যাপ্ত ট্রেনিং এর অভাব। তাদেরকে ভালোভাবে ট্রেনিং দিয়ে কিভাবে তারা আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে পারে এবং সরকারিভাবে বিভিন্ন বাজার আর বিভিন্ন ধরনের বাজার অনুসন্ধান করে বাইরে ওইসব বাজারে যাতে তারা সরাসরি রপ্তানি করতে পারে এবং তাদের যে ঋণের যে পর্যাপ্ততা, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ কম সুদে এবং বিনা শর্তে ঋণ দেওয়ার যে ব্যবস্থা, এটা যদি সরকার করতে পারে তাহলে এইসব খাতের উদ্যোক্তারা আরও বেশি আগ্রহী হবে
এবং এই উদ্যোক্তারা দিন দিন তাদের ব্যবসা বড় করার মাধ্যমে তারা আরও বেশি কর্মসংস্থান আপনি সৃষ্টি বলছেন যে সরকার উদ্যোগ নিলে এই জায়গাটা আরও বেশি সহজ করা উচিত। ধন্যবাদ আপনাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে প্রান্তিক উদ্যোক্তারা দেশের অর্থনীতি মজবুত করছে এবং বিপুল সংখ্যক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করছে, তাদের জন্য সরকারিভাবে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তো সব কিছু মিলে আজকে আলোচনায় এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, দুই ইনিংস মিলিয়ে প্রায় 57 ওভার পর পেস বোলারকে নিয়ে আসা হয়েছে। আসলে যেটা 50 ওভার ওয়েস্ট ইন্ডিজ পুরো 50 ওভারই স্পিনার দিয়ে করিয়েছে, যেটা আসলে 54 বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবার, এবং বাংলাদেশও শুরু করেছিল কিন্তু স্পিন দিয়ে। ষষ্ঠ ওভার পর্যন্ত কিন্তু স্পিনের অ্যাটাক দেখেছি আমরা। পরবর্তীতে মুস্তাফিজকে আনা হয়েছে বাংলাদেশ স্কোয়াডে, একমাত্র পেসার যিনি রয়েছেন মুস্তাফিজ, তাকে আনা হয়েছে। প্রথমেই কিন্তু একটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের। 214 রানের যে টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ, এখন পর্যন্ত একটি উইকেট পড়ার পরে এই ধাক্কাটা সামাল দেওয়ার জন্য তারা কিন্তু ধীরস্থিরভাবে খেলার চেষ্টা করছেন। আমরা প্রথম ওয়ানডের দিকে যদি তাকাই, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দারুণ শুরু করেছিল, কোনো উইকেট না হারিয়েই কিন্তু প্রায় তারা 69 রান তাদের বোর্ডে জমা করেছিল। পরবর্তীতে কিন্তু সেখান থেকে 133 রানে অল আউট করেছিল। মোমেন্টামটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এই যে একটা উইকেট পড়েছে, তারপরে যদিও একটা ছোট পার্টনারশিপ হচ্ছে, সেটাকে আসলে ভেঙে দেওয়ার পরে যে মোমেন্টামটা বাংলাদেশের পক্ষে আসবে, সেটাকে আসলে যতটা দ্রুত কাজে লাগানো যায়। রিশাদ এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে এই উইকেটে। আমরা আগের ম্যাচেও দেখেছি 6 উইকেট নিয়েছে, সেই জায়গা থেকে রিশাদ তো আছেনই, নাসুমকে যুক্ত করা হয়েছে, তিনি প্রথম উইকেট এনে দিয়েছেন। তবে মিরাজ যিনি ক্যাপ্টেন, তিনি এসেছিলেন শুরুর দিকে বল করতে, কিন্তু আসলে তাকে কিছুটা খরচেই মনে হয়েছে। এই উইকেটেও যদি আসলে এক ওভারে 10 কিংবা 11 রান দেন, তাহলে সেটা আসলে দলের জন্য কিন্তু মানে নেগেটিভই বলতে হবে। সেই জায়গা থেকে যদি লেফটি স্পিনারের কথা বলি, তানভীর রয়েছেন, তাকে ইউজ করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে তাকে নিয়ে আসা উচিত বাংলাদেশের এই ব্যাটিং বোলিং অ্যাটাকে। পাশাপাশি একটু বলতে চাই বাংলাদেশের ব্যাটিং ইনিংসটার কথা। সেই জায়গায় আমরা দেখেছি যেই ধীর গতিতে মিরাজ খেলছিলেন, দর্শকরা এখানে উপস্থিত রয়েছেন, মাঠের দর্শকরা আসলে দুয়োদনই দিচ্ছিলেন মিরাজকে দিয়ে, কারণ অনেক বেশি স্লো গতিতে খেলছিলেন। সেই জায়গায় রিশাদ এসে কিন্তু দারুণ একটা ক্যামিউ খেলে কিন্তু 213 রানের পুঁজিটা কিন্তু বাংলাদেশকে এনে দিয়েছে। এখন আসলে বল হাতে বাংলাদেশকে প্রমাণ করতে হবে, এবং আজকে যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারে, সেক্ষেত্রে 19 মাস পর কিন্তু ওয়ানডেতে সিরিজ জয়ের একটা সুযোগ বাংলাদেশের সামনে আসবে। সেটা নিঃসন্দেহে বোলাররা কাজে লাগিয়ে সেই সুস্মৃতিটা ফিরিয়ে আনবে। তো আমার কাছে এই ছিল মিরপুর থেকে সবশেষ খবর। মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক কিছুক্ষণ পর। আইআরআইয়ের সঙ্গে শীর্ষ নেতাদের আলোচনা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনে এআই অপব্যবহার ও অপতথ্য ঠেকাতে হচ্ছে সেন্ট্রাল সেল। নজরদারির আওতায় আসবে দুর্গম এলাকাও। বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সিইসি। এবং বাড়ি ভাড়া 15% পুনর্নির্ধারণে আন্দোলন প্রত্যাহার এমপি ও শিক্ষকদের। ক্লাসে ফেরার ঘোষণা। নভেম্বরে মিলবে 7.5 ভাগ অর্থ, বাকি অংশ আগামী বছরের জুলাইয়ে। এই ছিল সময় সংবাদে। বাংলা সময়ের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।